চক্ষু বিজ্ঞানের ডিরেক্টরের সাথে কথা বলি, পরবর্তীতে ওখানে স্বাস্থ্য উপদেষ্টা যান। আমি ওনার সাথে সরাসরি 35 মিনিটের মতো কথা বলি যেসব সমস্যা বা এখন পর্যন্ত চিকিৎসার যে অবহেলা অযত্ন, রোগীদেরকে যেভাবে অবজ্ঞা করা হচ্ছে, যে কথাগুলো হচ্ছে সব 5 তারিখের পরের কথা। 5 তারিখের আগে তো বিভীষিকাময় পরিস্থিতি ছিল, কারবালার ময়দান ছিল আমাদের দেশে। তো ওখান থেকে আমি ওনাদের সাথে কথা বলে আমি চেষ্টা করতে থাকি যে কীভাবে উন্নত চিকিৎসা দেওয়া যায়, আমাদের যে আহত জনতা, ছাত্র জনতা আছে তাদের ট্রিটমেন্টটা নিশ্চিত করা যায়। পরবর্তীতে আমি যখন কথা বলতে শুরু করি, আমি প্রথমে মিডিয়া ফিস খুব কম করছি, কারণ আমার সরকার শরমে পড়ুক বা আমার সরকার লজ্জিত হোক, সেই জিনিসটা আমি কোনোভাবে চাইনি, এখন পর্যন্ত চাচ্ছি না। আমি তাদের সাথে কোঅপারেট করে কাজ করার ট্রাই করতেছি, কিন্তু আমার থেকে বাধ্য হয়ে তাদেরকে ফোর্স করা লাগতেছে যে আপনারা এই জায়গায় ভুল করতেছেন, এই জায়গায় আপনাদের ফোকাস সরে গেছে। সেই জায়গায় থেকে আমি মিডিয়াতে পরবর্তীতে আমি অনেক জায়গায় আমি তো এভাবে বলছিলাম যে আমি অনেক ঘাটের জল খেয়ে আমি সর্বশেষ কিন্তু আমি ডক্টর ইউনূস সাহেবের সঙ্গেও দেখা করছি। ওনার সাথে এখন উনি আমাদেরকে কিছু আশ্বাস দিয়েছে, সেই আশ্বাসের জন্য আমরা যারা আশ্বাস বাস্তবায়ন করবে তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে কোনোভাবে সহযোগিতা করেননি, আমাদের সাথে কথা বলেননি। সেই জায়গা থেকে আমাদের মনে হলো যে না, আমাদের কথাগুলো পৌঁছানোর একমাত্র মাধ্যম হচ্ছে আপনারা মিডিয়ার ভাইয়েরা। তার জন্য আমরা মিডিয়াতে কথা বলতেছি বা মিডিয়ার মাধ্যমে কথাগুলো তুলে ধরতেছি, তাদের কানে যেন কথাগুলো পৌঁছায় যে আসলে এখনও মানুষ। আমি যদি কয়েকটা উদাহরণ টানি, যে আমাকে কতক্ষণ আগেও একটা ছেলে ফোন করছিল যে ভাই ও ফোনটা বিক্রি করে দিয়েছে, তার ফোন বিক্রি করে দিয়ে সে তার চিকিৎসা ব্যয় নির্বাহ করতেছে। গত রাতে একজন ফোন দিয়ে বলছে তার বাড়ির নতুন হাঁড়ি পাতিল যে পাতিল আছে, পাতিল বিক্রি করে দিছে সে। আমার কাছে আপনাদের সামনে কথা বলতে সেগুলো মিথ্যা বলতেছি না, সে পাতিল বিক্রি করে দিছে। এভাবে ধার দেনা করে তারপরে ম্যাচের টাকা ভেঙে চিকিৎসা নিচ্ছে, অনেক তো মনে পড়তেছে না এখন। তো এইভাবে অনেক ক্রিটিক্যাল পরিস্থিতি, কোনো ছেলের চোখ দিয়ে পুঁজ বেরোচ্ছে। আমার মনে হচ্ছে যে এমন যে মানুষগুলো এই যুদ্ধটা করে ফাইট করে তারা অপরাধ করছে, এখন তারা সমাজের বা রাষ্ট্রের বোঝা হয়ে গেছে। আমার যখন ট্রিটমেন্ট শুরু হয়, যখন আমি ফার্স্ট গুলিবিদ্ধ হই, তখন আমার ডাক্তার দেখেন, ধরেন আমি বিকেল 5টা নাগাদ আমার চোখে গুলি লাগে, পরদিন সকালবেলা আমাকে এসে ডাক্তার দেখেন। তার আগে আমাকে কোনো ডাক্তার ওভাবে দেখেননি। আমার ট্রিটমেন্টটা শুরু হয় চট্টগ্রাম মেডিকেলে, পরদিন সকাল 10টায়। সেখানেও ডাক্তার এসে চট্টগ্রাম মেডিকেলে ওই ট্রিটমেন্ট, আমার রেটিনার যে ইনজুর্ড হয়েছে সেই ট্রিটমেন্ট চট্টগ্রাম মেডিকেলে নাই, আমার গিয়ে একটা প্রাইভেট হসপিটালে নিজস্ব খরচে অর্থায়নে আমার চিকিৎসা গ্রহণ করতে হয়। পরবর্তীতে আমি উন্নত চিকিৎসার আশায় আমি ঢাকায় মুভ করি। 11ই আগস্টে আমি প্রথমে পিজি হসপিটালে যাই। ওখানে তখন ওভাবে ব্যবস্থা ছিল না যে আহতদের ট্রিটমেন্টের জন্য বা চোখের স্পেশাল কিছু ইউনিট ছিল না। আউটডোরে দেখাতে হয়েছিল, আউটডোরে তখন ডাক্তার ছিলেন না, আমাকে রেফার করে দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনে। ওখানে আমি ভর্তি হওয়ার পরে ঠিক 4 হতে 4.5 ঘন্টা আমি এরকম একটা বেঞ্চে বসে থাকি। আমার কেউ খোঁজ খবর নিচ্ছিল না। আমাকে ভর্তি দিচ্ছে, আমি কোথায় যাব, কি করব। পরবর্তীতে 4 হতে 4.5 ঘন্টা পরে যে ডাক্তার আমাকে ভর্তি দেন, তিনি দেখার পরে অন্যদেরকে বলো ওকে তো আমি ভর্তি দিয়ে গেছি, ও এখনও এখানে কি করতেছে। এখন পর্যন্ত আমি জানি না রাষ্ট্র বিদেশে নেওয়ার কোনো বন্দোবস্ত করছে কিনা। আরেকটা বিষয় আমরা এখানে আলোচনা আসছে পাসপোর্ট। আমি বলছি যে আমি সাউথ দিকে আমার চিকিৎসার জন্য আমি বিদেশ যাব, আমার একটা পাসপোর্টের আমার এত বড় ভলিউম করা লাগছে আমার এসবিতে যে কি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। এখনও পর্যন্ত আমাদের স্পেশাল কোনো দফতর করা হয় নাই, কিছু করা হয় নাই, আমার নিজের দৌড়ানো লাগতেছে। ইভেন কি পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তোলার জন্য আমার ছোটো ভাই 1.5 ঘন্টার মতো দৌড়াদৌড়ি করে লাস্টে ওনাদেরকে বললাম আমি কিছু না, আমি তো অসুস্থ মানুষ, দাঁড়াইতে পারতেছি না, আমার হাঁটতে চলতে অনেক কষ্ট হয়, আমাকে যদি একটু ফেভার করতেন। ও তারপরে অনেক কষ্ট করে 1.5 ঘন্টা পরে গিয়ে অফিসারদের সাথে কথা বলতে পারে, তারপর আমাকে একটা ওরা সুযোগ করে দেয়। এখনও আমার পাসপোর্টটা পেন্ডিংয়ে আছে, এখন পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে পেন্ডিংয়ে, আমি আপনাদেরকে দেখাতে পারবো দরকার যদি আপনারা দেখতে চান। এখানে আবার ভিসা প্রসেসিং, যারা ইতোমধ্যে বিদেশ গেছে তাদের সাথে আমি কথা বলছি, কি পরিমাণ যে কষ্ট নিগ্রহ। এখানে আমার যারা মন্ত্রণালয়ে আছে বা যারা আমলারা আছে তারা কোনো ধরনের কোঅপারেট করতেছে না। ওখানে থাই এম্বাসি তারা নিজেদের কোনো রকম প্রুফ ছাড়া নিজস্ব মানবিক দিক বিবেচনা করে করে দিছে, ভিসা করে দিছে। এই ছেলেটা আহত, তারা কোনো ধরনের প্রুফ চায় না, শুধুমাত্র দেখছে যে তার মেডিকেল সে অরিজিনালি আহত, মানবিক দিক থেকে তারা ভিসা করে দিছে। আর আমাদের যারা মন্ত্রণালয় আছে তাদেরকে একটু বলা হয়েছিল আপনারা একটা ফোন কল দেন একটু ওই এম্বাসিতে যেন আমাদের ভিসাটা করে দেয়। তারা একটা ফোন কলও দিতে পারে না, তথাকথিত একটা কাগজ দিছে যে কাগজের কোনো ভ্যালু নেই।